আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি সিফাত আলম বলছি চট্টগ্রাম থেকে। ঈদ স্পেশাল এপিসোডের পর আজ আবারও ফিরে এলাম নতুন একটি ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি যিনি আমার সাথে শেয়ার করেছেন তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কেননা আমি ঘটনাটি লেখার পুরোটা সময় জুড়ে তিনি আমাকে ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ঘটনাটি লিখতে সাহায্য করেছেন। সঙ্গত কারণে তিনি তার নামটি প্রকাশ করতে পারছেন না জন্য এখানে আমি তার ছদ্মনাম হিসেবে রুহানি ব্যবহার করছি। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ঘটনাটি কক্ষের ভাষায় লিখছি আপনাদের বোঝার সুবিধার জন্য। বলতে শুরু করেন রুহানি। ঘটনার সালটা 2009 আর ঘটনার শুরু 23 সেপ্টেম্বর। তবে আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম। ঘটনা শুরুর আগে আমার পরিবারের কিছু বিবরণ দিয়ে নেই। আমরা যৌথ পরিবার। পরিবারে আমার মা, বাবা, চাচা, চাচি আর চাচাতো ভাই বোনেরা থাকতেন আমাদের সাথেই, এখনো থাকেন। আমাদের বাড়িটা অনেক বড়। বাড়ির এক পাশে আছে আমাদের পারিবারিক কবরস্থান। সেখানে আমাদের পরিবারের প্রায় 20 থেকে 30টি কবর রয়েছে। সেখানে বেশ বড় বড় কিছু গাছ, যেমন আম, কদম, এইসব ছিল একটা সময়। এখন মূল ঘটনায় আসি। যে বছর ঘটনাটি ঘটল সেই বছর আমাদের পরিবারের ওপর নেমে এসেছিল শোকের ছায়া। সেই বছর রোজার ঈদের দ্বিতীয় দিন আমার চাচাতো বড় ভাই মারা যান। তিনি খুব ভালো সাঁতারও ছিলেন। খুব ইচ্ছে ছিল ওনার আর্মিতে যাবার। সে সময় তিনি ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারে ছাত্র ছিলেন। সাঁতারু হিসেবে পেয়েছিলেন সোনালী মেডেল, যা আজ স্মৃতি হয়ে পড়ে আছে আমাদের ঘরে। এত ভালো একজন সাঁতারুর মৃত্যুও হয় সাঁতার দিতে গিয়েই। বিশ্বাস হয়? আমারও হয়নি। ভাইয়া মারা যাবার পর আমার চাচা অনেক ভেঙে পড়েছিলেন। সবাই ভেবেছিল এটা স্বাভাবিক মৃত্যু। ডাক্তার বলেছিলেন ভাইয়া হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আমাদেরও তাই মনে হয়েছিল এবং মেনে নিতে হয়েছিল। এছাড়া আর কি বা করার ছিল? আমরা তো আর ডাক্তার নই। থাক সেসব কথা। আমার ভাইয়া মারা যাওয়ার পর আমাদের পরিবারে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আমার আরেক চাচাতো ভাই ছিল, সে আমার থেকে 1 থেকে 2 বছরের বড়। ঘটনাগুলি মূলত তার সাথেই শুরু হয়। আমরা ছোটবেলায় সবাই একসাথেই ঘুমাতাম। ভাইয়া মারা যাবার 2-3 দিন পর আমি খেয়াল করি আমার আরেক চাচাতো ভাই প্রায় প্রতি রাতেই জানালার বাইরে হাত বের করে জানালার গ্রিলে হেলান দিয়ে ঘুমিয়ে থাকে। আমাদের রুমের জানালার সামনেই ছিল আমাদের পড়ার টেবিল। সেই টেবিলে হাঁটু ভাঁজ করে বসে সে তার কবজি পর্যন্ত বাইরে বের করে দিয়ে ঘুমিয়ে থাকতো। আমি প্রায় দিনই তাকে ডেকে বিছানায় নিয়ে আসতাম। আমার কাছে অবাক লাগতো, কিন্তু তাকে জিজ্ঞেস করলেও কোনো উত্তর আমি পেতাম না। একদিন রাতে আমার মা আমাদের সবাইকে ঘুম পাড়িয়ে নিজের রুমে চলে যান। আমার আব্বু প্রায় প্রতিদিন রাতেই দোকানে যেতেন। তিনি দোকান থেকে দেরি করেই ফিরতেন। সেদিন দোকান থেকে ফিরে আমাদের রুমের সামনে দিয়ে যাবার সময় তিনি দেখেন আমাদের রুমে বিছানার নিচে কেউ একজন শুয়ে আছে। আমার বাবা ভাবেন হয়তো আমার কোনো বড় ভাইয়া এসে আমাদের রুমে শুয়েছেন। এই ভেবে তিনি নিজের রুমে চলে যান। রুমে গিয়ে তিনি মাকে বলেন, আচ্ছা, আমাদের বাচ্চাদের রুমে কেউ কি ঘুমাচ্ছে? ওরা কি ভয় পায় নাকি? উত্তরে আমার মা বললেন, কই না তো, আমি তো কিছুক্ষণ আগে ওদের ঘুম পাড়িয়ে রেখে আসলাম, তখন তো কেউ ছিল না। চিন্তায় পড়ে যান আমার মা। আমার মা আমাদের ওপর কিভাবে যেন নজর রাখতেন সেটা আমি জানি না। হয়তো কোনো ফাঁক ফোকর দিয়ে তিনি দেখতেন আমরা ঘুমোচ্ছি কিনা। মা সেদিন সেই ফাঁক ফোকর দিয়ে তাকিয়ে দেখেন আমাদের বিছানার পাশে ফ্লোরে কেউ একজন শুয়ে আছে, আর তার পেটের স্থানে কালো কোনো একটা কিছু আছে। এটা দেখে তিনি মনে করেন কেউ হয়তো ছুরি দিয়ে আঘাত করে পেটের স্থানে জখম করেছে। আমার মা বাবাকে বললেন, কোনো চোর ডাকাত ঢুকে থাকতে পারে, গিয়ে দেখি চলো তো। আমার মা বাবাকে নিয়ে আমাদের রুমে আসেন। এসে দেখেন আমাদের রুমের দরজার সামনে আমার ভাই অচেতন অবস্থায় পড়ে আছে, আর তার অর্ধেক শরীর ঘরে, বাকি অর্ধেক বাইরে। দেখে মনে হচ্ছিল কেউ তাকে বাইরে নিয়ে যেতে চেয়েও
যেতে পারেনি, আর পেটের কাছে জামার অনেকটা অংশই পোড়া, আর তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাকে অনেক ডেকেও তার ঘুম ভাঙানো গেল না। আমার ভাইয়ের সারা শরীর ছিল সরিষার তেলের গন্ধ ভরা। তার মাথা থেকে তেল গড়িয়ে পড়ছিল, মনে হচ্ছিল কেউ তাকে সরিষার তেল দিয়ে গোসল করিয়ে দিয়েছিল। আমার মা তাকে সেদিন রাতে গোসল করিয়ে এনে ঘুম পাড়িয়ে যান। আমি এই ঘটনা জানতে পারি পরের দিন আমার মায়ের কাছে। আমার ভাইয়ের পোড়া কাপড় দেখে আমি মনে মনে ভাবি, এত কিছু হয়ে গেল, কিন্তু আমি কিছুই বুঝলাম না। এটা কি করে সম্ভব? রুমে কোনো কিছু পোড়ার গন্ধ টের পাইনি। এটা সত্যিই আমার কাছে অনেক অবাক করার মতো বিষয় ছিল। আর এসব ঘটনা প্রায়শই ঘটতে থাকে। আমাদের বাসায় তখন পানি তোলার জন্য কোনো যন্ত্র লাগানো ছিল না, তাই আমাদেরকে বাইরের টিউবওয়েল থেকেই পানি আনতে হতো। একদিন সন্ধ্যায় আমি পানি আনতে যাই। কলপার থেকে আমার বড় চাচির রুম দেখা যায়। জানালা দিয়ে আমি দেখি আমার বড় চাচি নামাজ পড়ছেন, আর আমার চাচা নামাজ শেষ করে কেবল উঠছেন। এখানে অবাক করার কিছু নেই, কিন্তু অবাক হই তখন যখন আমি দেখি আমার ছোট চাচি আমার বড় চাচির পাশে বসে তাকে এমন ভাবে ধরে আছেন যেন তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। বড় চাচির নামাজ শেষে তিনি ছোট চাচিকে এমন করার কারণ জিজ্ঞেস করেন। ছোট চাচি দরজার দিকে ইশারায় আমার চাচাতো ভাইকে দেখিয়ে বলেন, ও সব কি বলছে? আমার বড় চাচি আমার ভাইকে ডেকে জিজ্ঞাসা করেন সে কি এমন বলেছে যে ছোট চাচি এত ভয় পেয়ে গেছেন। এমনিতেও আমার ছোট চাচি কিছুটা ভীতু প্রকৃতির ছিলেন। আমার ভাই কি বলেছিল তা একটু পরেই বলছি। আমি আর আমার সেই ভাই একই সাথে টিচারের কাছে বাইরে প্রাইভেট পড়তাম। কোনো এক কারণে আমি একদিন প্রাইভেটে যাইনি। সেদিন আমার ভাই একাই পড়তে গিয়েছিল। পড়ার শেষে বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। সে বাসার সামনে এসে দেখে আমার বড় চাচি আর বড় চাচা বাসা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন। আমার ভাই তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আরে চাচি, আপনারা এখানে কি করছেন? আমার চাচা তখন বলেন, আরে তোমার বেলাল আঙ্কেল মারা গেছেন, তাই আমরা এখানে এসেছি। এখানে বলে রাখি, বেলাল আঙ্কেল ছিলেন আমাদের পারিবারিক বন্ধু। আমার চাচাতো ভাই আর আমি ওনার কাছে প্রাইভেটও পড়তাম। চাচার কথা শুনে চাচাতো ভাই অবাক হয়ে যায়। সে আমার চাচা চাচিকে জিজ্ঞাসা করে, বেলাল আঙ্কেল মারা গেছেন? তাহলে তো আমাদের পুরো পরিবারের যাবার কথা। এই কথা শুনে চাচা বলেন তারাই নাকি আগে খবর পেয়েছেন, আর খবর পাওয়া মাত্রই নাকি ছুটে চলে এসেছেন, বাকিরা নাকি আসছেন। আমার ভাইয়ের কোমরে একটা তাবিজ বাঁধা ছিল, যা দিয়ে তার শরীর বন্ধ করা হয়েছিল। সেই তাবিজ দেখা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমার ভাই খেয়াল করে আমার চাচা তাকে সেই তাবিজ খুলে ফেলতে বলছে, আর তাবিজ ধরে টানাটানি করছে। আমার ভাই তাবিজ খুলতে না চাইলে চাচা বলেন, মরা বাড়িতে কেউ তাবিজ পড়ে যায় নাকি? আমার ভাই এবারে খেয়াল করে আমার চাচা হিসেবে যে তার সাথে কথা বলছে তার শরীরের গড়ন আর আমার চাচা অর্থাৎ আসল চাচার শরীরের গড়ন একরকম নয়। আমার চাচা এমনিতে কিছুটা খাটো আর স্বাস্থ্যবান, কিন্তু যে লোকটার সাথে কথা বলছে সে কেমন যেন শুকনো গড়নের। আমার চাচিও কেমন যেন এলোমেলো হয়ে আছেন। আর অবাক করা ব্যাপার হচ্ছে তাদের দুজনের পায়ে কোনো জুতা ছিল না। হয়তো তারা তাড়াহুড়া করে এসে পড়েছেন সেই কারণেই, বা আঙ্কেলের অকাল মৃত্যুর খবর শুনে। কিন্তু তাই বলে পায়ে জুতা পরতেও ভুলে গেছেন, এমন কিভাবে হয়? আমার ভাই কিছুটা ভয় পেয়ে যায়। সে চাচাকে বলে যেহেতু সবাই বেলাল আঙ্কেলের বাড়িতে যাবে, তাই সে তাবিজ খুলে বাসায় রেখে সবার সাথে আসছে। এই কথা বলে সে এক দৌড়ে বাসায় চলে যায়। বাসায় এসে দেখে আমার ছোট চাচি তার রুমের সামনে ঝাড় দিচ্ছেন। এই দেখে আমার ভাই খুবই অবাক হয়। সে চাচিকে জিজ্ঞেস করে, আরে চাচি, আপনি না এইমাত্র বাইরে দাঁড়িয়েছিলেন, ঘরে এলেন কখন? চাচি বলেন, এই সময় আমি বাইরে কি করব? কি আবল তাবল বলছো? আমার ভাই তখন আমার চাচিকে সব ঘটনা খুলে বলেন, আর এটাই ছিল আমার চাচির ভয় পাওয়ার কারণ। এসব ঘটনার পর সবাই ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করেন, কিন্তু কোনো সমাধান ভেবে পাচ্ছিলেন না কেউ। এর মাঝেই শুরু হয় আর এক ঘটনা। রাতে আমরা সবাই যে যার মতো ঘুমাই, কিন্তু সকালে উঠে দেখি আমাদের বাসার সব রুমের দরজার বাইরে কেউ যেন লক করে রেখেছে। আমার বাড়ির কেউ এই কাজ করতেন না। বাসায় সবার সাথে কথা বলে আমরা জানতে পারি বাইরে থেকে কেউ কেউ এসে এমন কাজ করবে এমনটারও সম্ভাবনা নেই, কেননা আমাদের বাসায় বেশ কয়েকজন সিকিউরিটি গার্ড ছিলেন। তাদের সাথে কথা বলে সবাই বুঝতে পারে বাইরে থেকে আসার
কারো প্রশ্নই ওঠে না। আমাদের বাড়ির চারপাশে বড় বাউন্ডারি দেয়া ছিল, কিন্তু বাড়ির পেছনে হাফ বাউন্ডারি ছিল, কেননা সেখানে পৌরসভার অনেক বড় একটা